দশম শ্রেণী ভূগোল। দেখো তোমাদের এই ভূগোলের ফার্স্ট সেমিস্টার কিংবা ফাইনাল পরীক্ষার জন্য বায়ুমণ্ডল থেকে সম্পূর্ণ তোমাদের উত্তরগুলো শর্ট কোশ্চেনের উত্তরগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যেগুলো তোমরা যারা 2026 সালে পরীক্ষা দেবে এই 26 সালের, হ্যাঁ, এই 26 সালের পরীক্ষার কথা চিন্তা করে আমি তোমাদের সামনে বিশেষ করে দেখো ফার্স্ট সেমিস্টার এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। চলো তোমাদের দশম শ্রেণী ভূগোলের মধ্যে দেখো উত্তর সহ দেখে নাও। দশম শ্রেণী সাজেশন উত্তর ভূগোল থাকছে তোমাদের তৃতীয় অধ্যায়। আর এই তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে তোমাদের বায়ুমণ্ডল। আর প্রথমে দেখো আমি আজকে এই মুহূর্তে আমি তোমাদের সামনে উপস্থাপন করব দেখো এমসিকিউ আনসার, আর মানে কোয়েশ্চেন আনসার। আর সেই সঙ্গে দেখো এমসিকিউ গুলো তোমরা কভার করতে পারলে তোমরা এসিকিউ গুলো এবং শূন্যস্থান পূরণগুলো কিন্তু তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তো দেখো আমি প্রথমেই এমসিকিউ দিয়ে শুরু করছি। দেখো প্রথম কোয়েশ্চেন, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? দেখো ওশেনিক যেই কারেন্ট রয়েছে সেই ওশেনিক কারেন্টের সৃষ্টির প্রধান যেই কারণ, সেই কারণ কিন্তু বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে কিন্তু প্রধান কারণ একদম মেইনলি যেই কারণ রয়েছে সেটি কিন্তু নিয়ত বায়ু প্রবাহ। অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার, নিয়ত বায়ু প্রবাহ। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, বৃহত্তম মগ্নচড়া কোথায় অবস্থিত? দেখো মগ্নচড়া তো প্রশান্ত মহাসাগরে রয়েছে, আটলান্টিক মহাসাগরেও রয়েছে, কিন্তু বৃহত্তম মগ্নচড়া দেখো রয়েছে কিন্তু আটলান্টিক মহাসাগরে। দেখো গ্র্যান্ড ব্যাংক, তোমরা জানো গ্র্যান্ড ব্যাংক রয়েছে, ডগার্স ব্যাংক রয়েছে, এগুলো অর্থাৎ উত্তর আটলান্টিক মহাসাগরে কিন্তু রয়েছে। যেমন কি বললাম, গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক, সেপিলস ব্যাংক, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিন নম্বর তিন নম্বরে কোশ্চেনের মধ্যে রয়েছে দেখো কোন সমুদ্র স্রোতটি তিনটি মহাসাগরে বয়ে যায়? মানে তিনটি মহাসাগরের মধ্যে কিন্তু এই স্রোতটি পরিবাহিত হয়, মানে চলাচল করে বা সঞ্চারিত হয়। উত্তর কিন্তু হবে নিরক্ষীয় স্রোত। দেখো এই নিরক্ষীয় স্রোত কিন্তু তিনটি মহাসাগরে কিন্তু বয়ে চলে। ওকে, পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। চারে চারে বলা হয়েছে সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ কি? অর্থাৎ সমুদ্র স্রোত দেখো উত্তর থেকে সরাসরি নিরক্ষীয় অঞ্চলের দিকে না এসে কেন সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে? অর্থাৎ কোরিওলিস ফোর্স, কোরিওলিস বলের জন্য কিন্তু এই সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে পাঁচে কি বলা হয়েছে দেখো, বেঙ্গোলা স্রোত কোন মহাসাগরে বয়ে যায়? মানে বেঙ্গোলা স্রোত কোন মহাসাগরে দেখা যায়? দেখো বেঙ্গোলা স্রোত কিন্তু রয়েছে আটলান্টিক মহাসাগরে দেখা যায়। আটলান্টিক মহাসাগরে দেখো আফ্রিকার পশ্চিম উপকূলে এই বেঙ্গোলা স্রোত কিন্তু দেখা যায়। এরপরে চলো তোমাদের রয়েছে ছয়ে, কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের সাথে সাথে সমুদ্র স্রোত 180 ডিগ্রি পরিবর্তন হয়? অর্থাৎ ভারত মহাসাগরে দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য স্রোত কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে গ্রীষ্মকালে সঞ্চারিত হয় বা পরিবাহিত হয়, আবার শীতকালে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। অর্থাৎ 180 ডিগ্রি, দেখো 180 ডিগ্রি কিন্তু দিক পরিবর্তন ঘটে, সেটি কিন্তু আমাদের ভারত মহাসাগরে, কেবলমাত্র ভারত মহাসাগরে ঋতু পরিবর্তনের জন্য কিন্তু এই স্রোত সৃষ্টি হয়। চলো দেখে নিচ্ছি সাত। সাতে বলা হয়েছে মহাসমুদ্রের কোন স্থানটি মানে মৎস্য আহরণে বিখ্যাত? অবশ্যই উষ্ণ এবং শীতল স্রোতের মিলনস্থল। অর্থাৎ দেখো উষ্ণ এবং শীতল স্রোতের মিলন অঞ্চল হলো কি বলতো মৎস্য আহরণের ক্ষেত্রের জন্য বিখ্যাত। এরপরে রয়েছে আট, সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণ কি? দেখো সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণ কিন্তু বায়ু প্রবাহ। অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের নয়, সমুদ্র স্রোতের সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে কি বলে? দেখো উত্তর কিন্তু হবে হিমশৈল। ঠিক আছে, হিমশৈল। অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 10-এ, সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায় কোথায়? আটলান্টিক মহাসাগরে। অর্থাৎ ল্যাব্রাডর স্রোত উত্তর দিক থেকে আসে ল্যাব্রাডর স্রোত। আর অন্যদিকে রয়েছে দেখো তোমাদের রয়েছে দক্ষিণ দিক থেকে আসে উপসাগরীয় স্রোত। এই দুটি স্রোতের মিলনস্থলে কিন্তু দেখা যায় কি, হিমপ্রাচীর, যেটি কিন্তু রয়েছে আটলান্টিক মহাসাগরে বিখ্যাত হিমপ্রাচীর। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 11, 11তে বলা হয়েছে অধিক লবণাক্ত জল প্রবাহিত হয়। দেখো অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় উম, আমরা জানি কি লবণের ঘনত্ব বেশি। তো দেখো এখানে অধিক আহ, অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় অন্তঃস্রোত রূপে। আমরা জানি লবণাক্ত জল ভারী, আর সেটি কিন্তু নিচ দিয়েই প্রবাহিত হবে, নিচের অভ্যন্তর দিয়েই প্রবাহিত হবে, অর্থাৎ অন্তঃস্রোত রূপে প্রভাবিত প্রবাহিত হবে। ঠিক আছে,
আর উষ্ণ স্রোত তোমরা জানো উপর দিক দিয়ে মানে বহির্স্রোত রূপে প্রবাহিত হবে। এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের ১২ বলা হয়েছে শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে, অর্থাৎ উত্তর আটলান্টিক মহাসাগরে কিন্তু শৈবাল সাগর বা সার্গেসিয়া সি দেখা যায়। এরপরে চলো রয়েছে তোমাদের পরের কোশ্চেন রয়েছে ১৩। ১৩ রয়েছে কি দেখে নিচ্ছি। ১৩ তে রয়েছে তোমাদের আটলান্টিক মহাসাগরের দক্ষিণ পশ্চিম দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে প্রবাহিত হয় কোন স্রোত? একটু আগে বলেছিলাম দেখো বেঙ্গোলা স্রোত। এরপরে চলো রয়েছে তোমাদের উষ্ণ উষ্ণ স্রোত সাধারণত সৃষ্টি হয় ক্রান্তীয় অঞ্চলে। দেখো এই ক্রান্তীয় অঞ্চলে কিন্তু প্রধানত উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয়। আর তোমরা জানো নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, মধ্য অক্ষাংশ বা নাতিশীতোষ্ণ অঞ্চল, মেরু অঞ্চল, এই অঞ্চলগুলো কিন্তু তোমাদের মানচিত্রে মোটামুটি একটা কনসেপ্ট থাকতে হবে। ঠিক আছে? মানচিত্রে কিন্তু একটি কনসেপ্ট তোমাদের অবশ্যই থাকতে হবে। এরপরে চলো রয়েছে তোমাদের ১৫ বলা হয়েছে হিমপ্রাচীর কোন দুটি স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়? হিমপ্রাচীর তোমাদের বললাম ল্যাব্রাডর স্রোত একটু আগে বলেছিলাম, আর উপসাগরীয় স্রোত। চলো রয়েছে তোমাদের ১৬ বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি? গ্র্যান্ড ব্যাংক। দেখো গ্র্যান্ড ব্যাংক রয়েছে, অর্থাৎ আম বি ইস দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে রয়েছে তোমাদের ১৭ বলা হয়েছে কি কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ের উপকূলে সারা বছর বরফ থাকে? অর্থাৎ উষ্ণ উপসাগরীয় স্রোতের জন্য তোমরা জানো এই উপসাগরীয় স্রোত কিন্তু দেখো পরবর্তী পর্যায়ে উষ্ণ উপসাগরীয় স্রোত পরবর্তী পর্যায়ে উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত নামে পরিচিত হয়। এই স্রোত যখন উত্তর পশ্চিম ইউরোপ মানে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এই সমস্ত অঞ্চলে যখন এই উষ্ণ স্রোত প্রবাহিত হয় তখন শীতকালে কিন্তু বরফগুলো গলিয়ে ফেলে, অর্থাৎ জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হয়ে যায়। এরপরে রয়েছে তোমাদের দেখো ১৮ তে বলা হয়েছে ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয়। দেখো ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় মৌসুমী বায়ুর জন্য। এটি কিন্তু আজকে বলেছিলাম প্রথমেই। এরপরে চলো রয়েছে তোমাদের মাদাগাস্কার এবং মোজাম্বিক স্রোতের মিলিত শাখাটির নাম কি? তোমাদের একটা কথা আমি বলে দিচ্ছি, এখানে দেখে নাও। একটা কথা তোমরা যদি এখানে বুঝতে পারো তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটা রয়েছে দেখো তোমাদের মাদাগাস্কার। তো দেখো এই দিক থেকে আসলো তোমাদের আম দেখো মোজাম্বিক মোজাম্বিক স্রোত, এই দিক থেকে আসলো মাদাগাস্কার স্রোত। এই দুটি স্রোত মিলিত হয়ে কিন্তু দেখো নাম হয় কি? নাম হয় কিন্তু কি? কি নাম হয় বলতো? এই আগুনহাস স্রোত। অর্থাৎ এটার নাম হলো আগুনহাস স্রোত। বলা যায় মাদাগাস্কার, এবং এই মাদাগাস্কার কিন্তু এটা দ্বীপ। ঠিক আছে? মাদাগাস্কার আর এখানে রয়েছে মোজাম্বিক। তো এই এখানে মোজাম্বিক। মাদাগাস্কার এবং মোজাম্বিক স্রোতের মিলনের ফলে কিন্তু আগুনহাস স্রোত সৃষ্টি হয়। চলো এরপরে রয়েছে তোমাদের ২০। ২০ তে বলা হয়েছে উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম কি? দেখো এখানে শীতল স্রোত কিন্তু রয়েছে ক্যানারি স্রোত। এই ক্যানারি স্রোত কিন্তু উত্তর আটলান্টিকের দেখা যায়। অর্থাৎ এটা কিন্তু দেখা যায় তোমরা বলতে পারো এই স্রোতটি, অর্থাৎ এই স্রোতটি রয়েছে স্পেন রয়েছে তোমরা জানো, পর্তুগাল রয়েছে, ঠিক আছে? ওই সমস্ত জায়গায় কিন্তু এই ক্যানারি স্রোতটি দেখা যায়। এটি কিন্তু একটি শীতল স্রোত। যেখানে উষ্ণ স্রোত হওয়ার কথা কিন্তু ক্যানারি স্রোত একটি শীতল স্রোত। কেন? কারণ কি? বলতে গেলে অনেক সময় লাগবে। এরপরে চলো রয়েছে তোমাদের দেখে নিচ্ছি ২১। ২১ এ বলা হয়েছে শীতল স্রোতের স্বাভাবিক উৎসস্থল কি? দেখো উত্তর কিন্তু হবে মেরু প্রদেশীয় অঞ্চল, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ২২ এ সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ু প্রবাহের উপর, বিশেষ করে নিয়ত বায়ু প্রবাহ। ওকে, চলো আমি এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরবর্তী কোয়েশ্চেন। চলো ২৩ নাম্বার কোয়েশ্চেন। ব্রাজিল 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 স্রোত সৃষ্টি হয়েছে। দেখো ব্রাজিলের স্রোত সৃষ্টি হয়েছে। দেখো এই ব্রাজিলের যে সমুদ্র স্রোত রয়েছে সেই সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি? দেখো মেইনলি কিন্তু নিরক্ষীয় স্রোত। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের জন্য কিন্তু ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে। দেখো এখানে রয়েছে নিরক্ষীয় অঞ্চল, আর মনে করো রয়েছে এখানে রয়েছে দক্ষিণ আমেরিকার এখানে ব্রাজিল। ঠিক আছে? তো এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটি যখন কি করে বলতো এই আম দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে বাধা পায়।
দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে বাধা পেয়ে এই স্রোতটি কিন্তু দক্ষিণ দিকে বাঁক নিয়ে ব্রাজিলের পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হয়। অর্থাৎ এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত, ব্রাজিলের স্রোত সৃষ্টি হয়েছে কিসের জন্য? এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের জন্য কিন্তু সৃষ্টি হয়েছে। আরো ভালো দেখাতে পারতাম, অনেক সময় লাগবে। এরপরে রয়েছে তোমাদের গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া অবস্থিত কোথায়? আটলান্টিক মহাসাগরে বিখ্যাত গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া, যেখানে মৎস্য চারণের জন্য, মৎস্য ক্ষেত্রের জন্য খুবই বিখ্যাত আটলান্টিক মহাসাগরের গ্র্যান্ড ব্যাংক। এরপরে রয়েছে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক। ওকে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। 26, উষ্ণ এবং শীতল স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলে? হিম প্রাচীর বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের পেরু স্রোত। এই পেরু স্রোত কোন মহাসাগরে দেখা যায়? দেখো, পেরু স্রোত আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি এখানে। এখানে আমি তোমাদের ক্লিয়ার করে দিলেই তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? দেখো, এটা রয়েছে, আমরা জানি এখানে রয়েছে পেরু স্রোত। এটি কিন্তু রয়েছে, দেখো আলাস্কা রয়েছে। এটা বাদ দিলাম। এখানে রয়েছে দেখো, এটা উত্তর আমেরিকা। তার দক্ষিণ আমেরিকা, এটা দক্ষিণ, এখানে রয়েছে পেরু, ইকুয়েডর রয়েছে, চিলি রয়েছে। তাহলে দক্ষিণ আমেরিকার দেখো, না পেরু স্রোত দেখা যায়, তাহলে দক্ষিণ আমেরিকা এটা পেরু। ঠিক আছে? তার মানে বলতে পারো পেরু স্রোত দেখা যায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এটা প্রশান্ত এটা কিন্তু প্রশান্ত মহাসাগর। এইদিকে রয়েছে কিন্তু আটলান্টিক মহাসাগর। ওকে, তো তার মানে পেরু স্রোত দেখা যায় কিন্তু প্রশান্ত মহাসাগরে। আর যেটি রয়েছে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে চলো রয়েছে 28 বলা হয়েছে একটি শীতল সমুদ্র স্রোতের নাম কি? দেখো, পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত কিন্তু একটি শীতল সমুদ্র স্রোত। এরপরে রয়েছে দেখো তোমাদের 29, সোমালি স্রোত দেখা যায় কোথায়? সোমালি স্রোত দেখা যায় কিন্তু ভারত মহাসাগরে। এরপরে 30 রয়েছে মৌসুমী বায়ু প্রবাহে দেখো ভারত মহাসাগরের সমুদ্র স্রোতের সৃষ্টি হয় বা দিক পরিবর্তন ঘটে। এরপরে রয়েছে তোমাদের 31, শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে হয়েছে অধিক লবণাক্ত জল প্রবাহিত অন্তঃস্রোত রূপে, এটাও হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 33, বেঙ্গল স্রোত হলো আফ্রিকার পশ্চিমে উপকূল বরাবর প্রবাহিত হয়। দেখো, ঊর্ধ্বগামী শীতল স্রোত। ওকে, ঊর্ধ্বগামী শীতল স্রোত। এরপরে চলো রয়েছে তোমাদের 34, কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূলে সারা বছর বরফ মুক্ত থাকে? উত্তর আটলান্টিক স্রোত। দেখো, এই উত্তর আটলান্টিক স্রোতের জন্য কিন্তু কি হয়, ব্রিটিশ দ্বীপপুঞ্জ, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক কিন্তু বরফ মুক্ত থাকে। চলো রয়েছে তোমাদের 35, রয়েছে শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলিত হয়ে ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝা সৃষ্টি করে যে উপকূল, সেটি হলো নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। অর্থাৎ তোমাদের রয়েছে, এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 36, জোয়ার এবং ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল কত? 6 ঘন্টা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। অথবা যে কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে এরকম অনুরূপ ভাবে। চলো রয়েছে তোমাদের 37, ডবল স্টার মরা কোটাল কি? দেখো, শুক শুরু না, এখানে কিন্তু শুক্ল শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে কি হয়? মরা কোটাল হয়। সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 38, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। 24 ঘন্টা 52 মিনিট। ওকে, অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে রয়েছে দেখো তোমাদের 39, বলা হয়েছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ারের সৃষ্টি হয় তখন তাকে পেরিজি জোয়ার বলে। ঠিক আছে, এখানে দূরত্ব কম বলেছে, আর বেশি হলে কিন্তু অ্যাপোজি জোয়ার। ঠিক আছে, দূরত্ব বেশি হলে, কম বলে কিন্তু পেরিজি। এরপরে চলো রয়েছে তোমাদের 40, দেখে নিচ্ছি তোমাদের দুটি মুখ্য এবং দুটি গৌণ জোড়ের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 41, বলা হয়েছে একটি মুখ্য জোয়ার এবং একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কিন্তু 6 ঘন্টা। ওকে, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিচ্ছি তোমাদের 42, কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্টি হয় কি? দেখো, বলের প্রভাবে সৃষ্টি হয় কিন্তু গৌণ জোয়ার, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 43, ডবল স্টার বান ডাকা কেন হয়? দেখো, আমাদের বান ডাকা দেখা যায় অর্থাৎ হুগলি নদীতে। হুগলি নদী রয়েছে। দেখো, বান ডাকা তোমরা জানো বর্ষাকালে হয়। হুগলি নদী বান ডাকা বা সাঁড়াশি বান, হুগলি নদী রয়েছে।
টেমস নদী রয়েছে, ইয়াংসিকিয়াং নদী রয়েছে, এরকম মিসিসিপি নদী রয়েছে। এই ধরনের নদীতে কিন্তু বর্ষাকালে বিশেষ করে বান ডাকে। এরপরে রয়েছে আমাদের ৪৪। ৪৪ এ বলা হয়েছে মরা কোটালের সময় চন্দ্র এবং সূর্য পৃথিবীর সাপেক্ষে কত ডিগ্রি কোণে অবস্থান করে? ৯০ ডিগ্রি কোণে কিন্তু অবস্থান করে মরা কোটালের সময়। এরপরে রয়েছে দেখো তোমাদের ৪৪। পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তখন তাকে কি বলে? পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি। ওকে? আর দূরত্ব কম হলে কিন্তু তাকে বলা হয় পেরিজি। এরপরে রয়েছে তোমাদের ৪৬ এ ভরা কোটাল যে তিথিতে হয় সেটি কখন? দেখো ভরা কোটাল হয় কিন্তু পূর্ণিমা তিথিতে। অর্থাৎ ঘ ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ৪৭ এ চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থাকে কি বলে? দেখো সর্বনিম্ন বলেছে পেরিজি। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যাকে বলা হয় অনুসুর। ঠিক আছে? অনুসুর আর অপসুর রয়েছে। এরপরে ৪৮ এর লাস্ট কোশ্চেন প্রতিযোগ অবস্থানের সময় থাকে কি? দেখো প্রতিযোগ অবস্থানের সময় থাকে কি পূর্ণিমার সময়। এই পূর্ণিমার সময় কিন্তু প্রতিযোগের অবস্থান সময় থাকে। আর দেখো তোমাদের জন্য তোমরা মাধ্যমিক যারা দেবে ২০২৬ সালে তোমাদের কথা চিন্তা করে দেখো তোমাদের কথা চিন্তা করে 7890404016 এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করবে সম্পূর্ণ তোমাদের ২ নাম্বারের ৩ নাম্বারে এবং তোমাদের ৫ নাম্বারের ব্রড কোয়েশ্চেন সঙ্গে ম্যাপ পয়েন্টিং নিখুঁতভাবে ম্যাপ পয়েন্টিং তোমাদের একদম যেগুলো তোমরা যারা পিডিএফ নেবে তোমাদের জন্য নিখুঁতভাবে কিন্তু এই প্রত্যেকটি কোশ্চেনের উত্তর ম্যাপ পয়েন্টিং নিখুঁতভাবে কালারিং করে তোমাদের সেই ম্যাপ পয়েন্টিং গুলো তোমাদের দেওয়া হবে পিডিএফ আকারে। যারা নেবে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ঠিক আছে? আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর সেই সঙ্গে তোমাদের বলে দিচ্ছি তোমাদের কিন্তু দেখো প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বাছাই করা তোমাদের এমসিকিউ থাকবে, এসিকিউ থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকবে। অন্যদিকে থাকবে তোমাদের মানে ম্যাচিং অর্থাৎ বাম দিকের কয় সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাতে হবে। সত্য মিথ্যে থাকবে মানে ঠিক এবং ভুল। টোটাল পেয়ে যাবে ২, ৩, ৫ সমস্ত পেয়ে যাবে একটা পিডিএফ এর মধ্যেই উত্তর সহ। যারা নেবে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তবে তার জন্য তোমাদের পেমেন্ট করতে হবে। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা জেনে নিও। আর বাকি ভিডিও তোমরা যারা এখনো দেখোনি তোমাদের ২ নম্বর, ৩ নম্বর এবং ৫ নম্বরের সাজেশন সেগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন লিংকে দেখে আসতে পারবে। আর এর আগের চ্যাপ্টারের শর্ট কোয়েশ্চেন গুলো কিন্তু তোমরা দেখে আসতে পারবে। সম্পূর্ণ তোমাদের সেমিস্টার বলো আর সম্পূর্ণ আমার ভিডিও দেওয়া মানে সম্পূর্ণ ফাইনাল পরীক্ষার জন্য ২০২৬ সালের জন্য। তবে বাকি তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।